মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। এ কি বল তোমার চালাকি, আমাকে মিছি মিছি রাগাবার জন্যে? না, সে হবে না। তুমি বলো, তোমার মত আছে? আছে, কিন্তু তুমি কোনো দিনই তো আমার মতামতের অপেক্ষা করো না লক্ষ্মী। আজই বা হঠাৎ কেন তামাশা করতে এলে? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। সুনন্দার সঙ্গে দেখা করে ফিরে এসেই রাজলক্ষ্মী ও শ্রীকান্ত দেখল তাদের উঠোনে জনাদশেক লোক এসে হইচই করছে। জানা গেল বিশ্বনাথের মেয়ে মালতীকে পাওয়া যাচ্ছে না। তার বর নবীনের সঙ্গে দীর্ঘদিনের অশান্তি মালতীর। আজও তেমনই কিছু হওয়ার পর থেকে মালতী নিরুদ্দেশ। এ কথা শুনেই রাজলক্ষ্মী ক্ষিপ্ত হয়ে উঠল। রাজলক্ষ্মী মালতীকে যেমন দেখতে পারত না, নবীনের প্রতিও তেমনই প্রসন্ন ছিল না। কিন্তু তার সমস্ত রাগ পড়ল গিয়ে আমার ওপরে। ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোমাকে 100 বার বলেছি, ছোট লোকদের এসব নোংরা কাণ্ডের মধ্যে তুমি যেও না। যাও, এখন সামলাও গে, আমি কিছু জানি না। এই বলে সে আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত পদে বাড়ির ভিতর চলে গেল। বলতে বলতে গেল, নবনের ফাঁসি হওয়াই উচিত, আর ও হারামজাদি যদি মরে থাকে তো আপদ গেছে। কিছুক্ষণের জন্য আমরা সবাই যেন আড়ষ্ট হয়ে গেলাম। বকুনি খেয়ে মনে হতে লাগলো কাল এমনি সময় মধ্যস্থ হয়ে এদের যে মীমাংসা করে দিয়েছিলাম তা ভালো হয়নি। না করলে এ দুর্ঘটনা হয়তো আজ ঘটত না। কিন্তু আমার মতলব ভালো ছিল। ভেবেছিলাম প্রেমলীলার যে অদৃশ্য চাপা স্রোতটা আড়ালে বয়ে চলে সমস্ত পাড়াটাকে নিরন্তর ঘুলিয়ে তুলেছে, তাকে মুক্ত করে দিলে হয়তো ভালো হবে। দেখছি ভুল করেছি। কিন্তু তার আগে সমস্ত ব্যাপারটা একটু বিস্তৃত করে বলা প্রয়োজন। মালতী নবীন ডোমের স্ত্রী বটে, কিন্তু এখানে এসে পর্যন্ত দেখছি সমস্ত ডোম পাড়ার মধ্যে সে একটা অগ্নিস্ফুলিঙ্গ বিশেষ। কখন কোন পরিবারের মাঝে সে যে অগ্নিকাণ্ড বাঁধিয়ে দেবে এ নিয়ে কোনো মেয়ের মনেই শান্তি নেই। এই যুবতী মেয়েটা যেমন সুশ্রী তেমনই চপল। সে কাঁচ পোকার টিপ পরে, নেবুর তেল মেখে চুল বাঁধে, পরনে তার মিলের চওড়া কালো পাড়ের শাড়ি। তার মাথার ঘোমটা পথে ঘাটে ঘাড়ে নেমে পড়বার কোনো বাধা নেই। এই মুখরা মেয়েটাকে মুখের সামনে বলার কারো সাহস নেই, কিন্তু অগোচরে তার নামের সঙ্গে যে বিশেষণ পাড়ার মেয়েরা যোগ করে দেয়, না, তা লেখা চলে না। প্রথমে নাকি মালতী নবীনের ঘর করতে চায়নি, বাপের বাড়িতেই থাকত। বলতো, ও আমাকে খাওয়াবে কি? এবং সেই ধিক্কারেই নাকি নবীন দেশত্যাগী হয়ে কোথায় কোন শহরে গিয়ে পেয়াদাগিরির চাকরি করে বছরখানেক হলো গ্রামে ফিরেছে। আসবার সময় মালতীর রূপার পৈঁচা, মিহি সুতোর শাড়ি, রেশমের ফিতে, 1 বোতল গোলাপ জল এবং একটা টিনের তোরঙ্গ সঙ্গে এনেছে। এবং এইগুলির পরিবর্তে স্ত্রীকে শুধু ঘরে আনা নয়, তার হৃদয় পর্যন্ত অধিকার করেছিল। কিন্তু এসব আমার শোনা কথা। আবার কবে থেকে যে স্ত্রীর প্রতি সন্দেহ জাগল, ঘাটে যাবার পথে আড়ি পেতে লক্ষ্য করতে লাগল, এবং তারপর যা শুরু হয়ে গেল তা আমি ঠিক জানি না। আমরা তো এসে অবধি দেখছি এদের বাক ও হাতযুদ্ধ কোনোদিন কামাই যায় না। মাথা ফাটাফাটি কেবল আজ নয়, আরও দিন 2 হয়ে গেছে। বোধহয় এই জন্য আজ নবীন মোড়ল স্ত্রীর মাথা ভেঙে এসেও নিশ্চিন্ত চিত্তে খেতে বসেছিল। কল্পনাও করেনি পুলিশ ডেকে মালতী তাকে বেঁধে চালান দেবে।
কাল সকালে প্রভাতী রাগিনীর মতো মালতীর তীক্ষ্ণ কণ্ঠ যখন গগন ভেদ করে উঠল, রাজলক্ষ্মী ঘরের কাজ ফেলে কাছে এসে বলল, বাড়ির পাশে রোজ হাঙ্গামা সহ্য হয় না, না হয় কিছু টাকা করে দিয়ে হতভাগীকে তুমি দূর করে দাও। নবীনটাও কম পাজি নয়, কাজকর্ম করবে না, কেবল টেরি কেটে আর মাছ ধরে বেড়াবে, আর হাতে পয়সা পেলেই তাড়ি খেয়ে মারপিট শুরু করবে। এসব সে শহরে শিখে এসেছে। দুই সমান, কাজকর্ম করবেই বা কখন? হারামজাদি তার সময় দিলে তো। বলে সে ভিতরে চলে গেল। সত্যিই অসহ্য লাগছিল। এদের গালিগালাজ ও মারামারির মোকদ্দমা আরও বার দুই করেছি, কিন্তু কোনো ফল হয়নি। আজ ভাবলাম খাওয়া দাওয়ার পরে ডেকে আনিয়ে এইবার শেষ মীমাংসা করে দেব, কিন্তু ডাকতে হলো না। দুপুরবেলা পাড়ার মেয়ে পুরুষে বাড়ি ভরে গেল। নবীন বলল, বাবুমশাই, ওকে আর আমি চাই নে, নষ্ট মেয়ে মানুষ, ও আমার ঘর থেকে দূর হয়ে যাক। সঙ্গে সঙ্গে মুখরা মালতী ঘোমটার ভিতর থেকে বলল, ও আমার শাখা নোয়া খুলে দিক। তুই আমার উপর পৌঁছে ফিরিয়ে দে। মালতী তৎক্ষণাৎ হাত থেকে সেই 2 গাছা টেনে খুলে দূর করে ফেলে দিল। নবীন কুড়িয়ে নিয়ে বলল, আমার টিনের তোরঙ্গ তুই নিতে পাবি নে। আমি চাই নে। এই বলে সে আঁচল থেকে চাবি খুলে তার পায়ের কাছে ছুঁড়ে দিল। নবীন তখন বীর দর্পে এগিয়ে গিয়ে মালতীর শাখা পটপট করে ভেঙে দিল এবং নোয়া গাছাটা টেনে খুলে প্রাচীর ডিঙিয়ে দূর করে ফেলে দিল। বলল, যা, তোকে বিধবা করে দিলাম। এসব দেখে আমি তো অবাক হয়ে গেলাম। একজন বৃদ্ধ ব্যক্তি তখন বুঝিয়ে বলল যে, এ না হলে মালতীর নিকে করা আর হতো না, সমস্তই ঠিকঠাক আছে। বৃদ্ধের সঙ্গে কথায় কথায় ব্যাপারটা আরো বিশদ হলো। সে বলল, আরে কর্তা, বিশ্বেশ্বরের বড় জামাইয়ের ভাই আজ 6 মাস ধরে হাঁটাহাঁটি করছে। তার অবস্থা ভালো। বিশুকে সে 20 টাকা নগদ দেবে এবং মালতীকে পায়ে মল, হাতে রূপোর চুড়ি এবং নাকে সোনার নথ দেবে বলেছে। এমনকি এসব সে বিশুর কাছে জমা রেখে পর্যন্ত দিয়েছে। এ কথা শুনে সমস্ত জিনিসটাই অত্যন্ত বিশ্রী ঠেকল। কিছুদিন থেকে যে একটা কদর্য ষড়যন্ত্র চলছিল তা নিঃসন্দেহ, এবং না জেনে হয়তো আমি তার সাহায্যই করলাম। নবীন বলল, আমি তো এই চাই, শহরে গিয়ে এবার মজা করে চাকরি করব, তোর মতো অমন 10 গন্ডা বিয়ে করব। রাঙামাটির হরিমোড়ল তো তার মেয়ের জন্য সাদাসাদি করছে, তার পায়ের নখেও তুই লাগিস নে। এই বলে সে তার রূপার পুঁইচা ও তোরঙ্গের চাবি ট্যাঁকে গুঁজে চলে গেল। এই আস্ফালন সত্ত্বেও কিন্তু তার মুখ দেখে মনে হলো না যে তার শহরের চাকরি কিংবা হরিমোড়লের মেয়ে কোনোটার আশাই তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে ধরেছে। এ সময় রতন এসে বলল, বাবু বাবু, মা বলছেন এসব নোংরা কাণ্ড বাড়ি থেকে বিদে করুন। তবে আমাকে করতে কিছু হলো না। বিশ্বেশ্বর মোড়ল তার মেয়েকে নিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু পাছে আমার পায়ের ধুলো নিতে আসে এই ভয়ে তাড়াতাড়ি গিয়ে ঘরে ঢুকলাম। ভাবার চেষ্টা করলাম, যাক, যা হলো তা ভালোই হলো। মন যখন ভেঙেছে এবং উপায় যখন আছে, তখন ব্যর্থ আক্রোশে নিত্য নিয়ত মারামারি কাটাকাটি করে ঘর করাচ্ছে এ ঢের ভালো। কিন্তু আজ সুনন্দার বাড়ি থেকে ফিরে শুনলাম গতকালের নিষ্পত্তি ভালো হয়নি। সদ্য বিধবা মালতীর উপর নবীন স্বামিত্বের দাবি দেওয়া সম্পূর্ণ পরিত্যাগ করলেও মারপিটের অধিকার ছাড়েনি। সে এ পাড়া থেকে ও পাড়ায় গিয়ে হয়তো সমস্ত সকালটা লুকিয়ে অপেক্ষা করেছে এবং একসময় মালতীকে একা পেয়ে বিষম কাণ্ড করে এসেছে। কিন্তু মেয়েটাই বা গেল কোথায়? সূর্য অস্ত গেল। পশ্চিমের জানলা দিয়ে মাঠের দিকে চেয়ে ভাবছিলাম, খুব সম্ভব মালতী পুলিশের ভয়ে কোথায় লুকিয়ে আছে, কিন্তু নবীনকে সে যে ধরিয়ে দিয়েছে ভালোই করেছে। হতভাগার উপযুক্ত শাস্তি হয়েছে। মেয়েটা নিঃশ্বাস ফেলে বাঁচবে,
রাজলক্ষ্মী সন্ধ্যার প্রদীপ হাতে ঘরে ঢুকে ক্ষণকাল থমকে দাঁড়ালো, কিন্তু কোনো কথা বলল না। নীরবে বার হয়ে পাশের ঘরে চৌকাঠে পা দিয়েই কিন্তু কি একটা ভারী জিনিস পড়ার শব্দের সঙ্গে সঙ্গেই অস্ফুট চিৎকার করে উঠল। ছুটে গিয়ে দেখি মস্ত একটা কাপড়ের পুঁটলি 2 হাত বাড়িয়ে তার পা ধরে তারই উপর মাথা খুঁড়ছে। রাজলক্ষ্মীর হাতের প্রদীপটা পড়ে গেলেও জ্বলছিল। তুলে ধরতেই সেই মিহি সুতোর চওড়া কালো পেড়ে শাড়ি চোখে পড়ল। এ কি, এই যে মালতী! হতভাগী, সন্ধেবেলায় আমায় ছুলি! ইস, এ কি বলতো? প্রদীপের আলোকে ঠাহর করে দেখলাম তার মাথার ক্ষত থেকে পুনরায় রক্ত ঝরে অপরের পা দুখানি রাঙা হয়ে উঠেছে, এবং সঙ্গে সঙ্গেই হতভাগিনীর কান্না যেন শতধারে ফেটে পড়ল। বলল, মা মা মা, আমাকে বাঁচাও! কেন, তোর আবার হলো কি? দারোগা বলেছে কাল সকালেই তাকে চালান দেবে, দিলেই তো 5 বছরের জন্য জেল হয়ে যাবে। যেমন কর্ম তেমনই শাস্তি হওয়া তো চাই। হলোই বা জেল, তাতে তোর কি? মেয়েটার কান্না যেন দমকা ঝড়ের মতো তার বুক ফেটে উঠল। বলল, বাবু বলেন, বলুন। মা, ও কথা তুমি বলো না, তার মুখের ভাত আমি খেতে দিইনি। বলতে বলতে সে আবার মাথা কুটতে লাগলো। বলল, মা, আমাদের তুমি এইবারটি বাঁচিয়ে দাও, আমরা বিদেশে কোথাও চলে গিয়ে ভিক্ষে করে খাবো, নইলে তোমারই পুকুরে ডুব দিয়ে মরবো। হঠাৎ রাজলক্ষ্মীর 2 চোখ দিয়ে বড় বড় জলের ফোঁটা গড়িয়ে পড়ল। ধীরে ধীরে তার একরাশ এলো চুলের উপর হাত রেখে রুদ্ধ স্বরে বলল, আচ্ছা আচ্ছা, তুই চুপ কর, আমি দেখছি। দেখতেও হলো। রাজলক্ষ্মীর বাক্স থেকে 100 টাকা সেই রাতে কোথায় গিয়ে অন্তর্হিত হলো তা বলার প্রয়োজন নেই, কিন্তু নবীন মোড়ল কিংবা মালতী কাউকেও সকাল হতে গঙ্গা মাটিতে দেখতে পাওয়া গেল না। তাদের সম্বন্ধে সবাই ভাবল, যাক, বাঁচা গেল। রাজলক্ষ্মীর তুচ্ছ কথায় মন দেবার সময় ছিল না, সে ওদের 2-4 দিনেই ভুলে গেল। মনে পড়লেও কি যে মনে করত সেই জানে। তবে পাড়া থেকে যে একটা পাপ বিদায় হয়েছে তা অনেকেই ভাবত। কেবল রতন খুশি হল না। সে বুদ্ধিমান, সহজে মনের কথা ব্যক্ত করে না, কিন্তু তার মুখ দেখে মনে হতো জিনিসটা সে একেবারেই পছন্দ করেনি। তার মধ্যস্থ হবার, কর্তৃত্ব করবার সুযোগ গেল, ঘরের টাকা গেল। এত বড় একটা কাণ্ড রাতারাতি কোথা দিয়ে কেমন করে বিলুপ্ত হয়ে গেল। সবকিছু নিয়ে সে যেন নিজেকেই অপমানিত, এমনকি আহত মনে করল। তবুও সে চুপ করেই থাকল। আর বাড়ির যিনি কর্ত্রী, তার তো কোনো দিকে খেয়ালটুকুও নেই। যত দিন কাটতে লাগলো, সুনন্দা ও তার কাছ থেকে মন্ত্রতন্ত্রের উচ্চারণ শুদ্ধির লোভ তাকে যেন পেয়ে বসতে লাগলো। কোনো দিন সেখানে যাওয়ার তার বিরাম ছিল না। সেখানে সে কি পরিমাণ যে ধর্মতত্ত্ব ও জ্ঞান লাভ করছিল তা আমি জানব কি করে? আমি কেবল জানছিলাম তার পরিবর্তন। তা যেমন দ্রুত তেমনি অভাবনার বাইরে। দিনের বেলায় খাওয়া দাওয়াটা আমার চিরকাল একটু বেলাতেই শেষ হতো। রাজলক্ষ্মী বরাবর আপত্তি করেই এসেছে, অনুমোদন কখনো করেনি, সে ঠিক। কিন্তু সে ত্রুটি সংশোধনের জন্য কখনো আমাকে লেশমাত্র চেষ্টা করতেও হয়নি। কিন্তু আজকাল দৈবাত কোনোদিন বেশি বেলা হয়ে গেলে মনে মনে লজ্জা বোধ করি। রাজলক্ষ্মী বলতো, তুমি রোগা মানুষ, তোমার এত দেরি করা কেন? নিজের শরীরের পানে না চাও, দাসী চাকরদের মুখের দিকে তো চাইতে হয়। তোমার কুঁড়েমিতে তারা যে মারা যায়। কথাগুলো ঠিক সেই আগেকার, তবুও ঠিক তা নয়। সেই সস্নেহ প্রশ্রয় সুর যেন আর বাজে না। বাজে বিরক্তির এমন একটা কুশাগ্র সূক্ষ্ম কটুতা, যা চাকর দাসী কেন, হয়তো আমি ছাড়া ভগবানের কানেও তার নিগূঢ় রেশটুকু ধরা পড়ে না। তাই খিদে না পেলেও দাসী চাকরদের মুখ চেয়ে তাড়াতাড়ি কোনো মতে স্নানাহারটা সেরে নিয়ে তাদের ছুটি করে দিতাম। কিন্তু এই অনুগ্রহের প্রতি চাকর দাসী যারা, তাদের আগ্রহ ছিল কি উপেক্ষা ছিল সে তারাই জানে।
কিন্তু রাজলক্ষ্মী দেখতাম এর মিনিট 10-15 মধ্যেই বাড়ি হতে বার হয়ে যাচ্ছে। কোনোদিন রতন, কোনোদিন বা দারোয়ান সঙ্গে যেত, কোনোদিন বা দেখতাম সে একাই চলেছে। এদের কারো জন্য অপেক্ষা করবার সময় পর্যন্ত হয়নি। প্রথমে 2-4 দিন আমাকে সঙ্গে যেতে সেধেছিল, কিন্তু ওই 2-4 দিনেই বোঝা গেল কোনো দিক থেকেই তাতে সুবিধা হবে না, হলোও না। অতএব আমি আমার নিরালা ঘরে পুরনো আলস্যের মধ্যে এবং সে তার ধর্মকর্ম ও মন্ত্রতন্ত্রের নবীন উদ্দীপনার মধ্যে নিমগ্ন থাকায় ক্রমশই দুজনে যেন আলাদা হয়ে পড়তে লাগলাম। আমার খোলা জানলা দিয়ে দেখতে পেতাম সে ঝাঁ ঝাঁ রোদের মধ্যে শুষ্ক মাঠের পথ দিয়ে দ্রুত পদক্ষেপে মাঠ পার হয়ে যাচ্ছে। একাকী সমস্ত দুপুরবেলাটা যে আমার কি করে কাটে এদিকে খেয়াল করবার সময় তার ছিল না, সে আমি বুঝতাম। তবু যত দূর পর্যন্ত তাকে চোখ দিয়ে অনুসরণ করা যায় না করে পারতাম না। পায়ে হাঁটা আঁকা বাঁকা পথের ওপর তার ক্রমশ আবছা হয়ে আসা চেহারাখানি ধীরে ধীরে দূরের আড়ালে কোন এক সময় হঠাৎ হারিয়ে যেত। অনেকদিন সেই সময়টুকু যেন চোখে আমার ধরা পড়ত না। মনে হতো ওই একান্ত সুপরিচিত চলনখানি যেন তখনও শেষ হয়নি, সে যেন চলেই চলেছে। হঠাৎ চেতনা হতো, হয়তো চোখ মুছে আরেকবার ভালো করে চেয়ে দেখে তারপরে বিছানায় শুয়ে পড়তাম। কর্মহীনতার দুঃসহ ক্লান্তিতে হয়তোবা কোনোদিন ঘুমিয়ে পড়তাম, নয়তো চোখ বুজে নিঃশব্দে পড়ে থাকতাম। ভয় হতো এমন বুঝিবা আর বেশি দিন সইতে পারবো না। রতন বাড়ি থাকলে মাঝে মাঝে পা টিপে ঘরে ঢুকে আস্তে আস্তে বলতো, বাবু একবার তামাক দেব কি? এমন কতদিন হয়েছে জেগেও সাড়া দিইনি, ঘুমানোর ভান করেছি। ভয় হয়েছে পাছে সে আমার মুখের ওপর বেদনার সামান্য আভাসও দেখতে পায়। প্রতিদিনের মতো সেদিনও দুপুরবেলায় রাজলক্ষ্মী সুনন্দার বাড়িতে চলে গেছে। হঠাৎ আমার বর্মার কথা মনে পড়ল বহুকাল পরে। অভয়াকে একখানা চিঠি লিখতে বসেছিলাম। ইচ্ছা ছিল যে ফার্মে কাজ করতাম তার বড় সাহেবকেও একখানা পত্র লিখে খবর নেব। কি খবর নেব, কেন নেব, নিয়ে কি হবে, এত কথা তখনও ভাবিনি। হঠাৎ মনে হলো জানলার সামনে দিয়ে যে রমণী ঘোমটায় মুখ ঢেকে তরিত পদে সরে গেল সে যেন চেনা, সে যেন মালতীর মতো। উঠে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখা গেল না। সেই মুহূর্তেই তার আঁচলের রাঙা পাড়টুকু আমাদের প্রাচীরের কোণটায় হারিয়ে গেল। মাসখানেকের ব্যবধানে ডোমেদের ওই শয়তান মেয়েটাকে সবাই এক প্রকার ভুলেছে, আমি কেবল তাকে ভুলতে পারিনি। জানি না কেন আমার মনের একটা কোণে ওই উচ্ছৃঙ্খল মেয়েটা সেই সন্ধ্যাবেলার চোখের জলের এক ফোঁটা ভিজে দাগ তখনও পর্যন্ত মেলায়নি। প্রায় মনে হতো কি জানি কোথায় তারা আছে। জানতে স্বাদ হতো এই গঙ্গামাটির অসৎ প্রলোভন ও কুৎসিত ষড়যন্ত্রের বেষ্টনের বাইরে মেয়েটার স্বামীর কাছে থেকে কিভাবে দিন কাটছে। ভাবতাম এখানে তারা আর যেন শীঘ্র না আসে। ফিরে গিয়ে চিঠিটা শেষ করতে বসলাম। ছত্র কয়েক লেখার পরেই পদশব্দে মুখ তুলে দেখলাম রতন তার হাতে সাজা কলকে গুড়গুড়ির মাথায় বসিয়ে দিয়ে নলটি আমার হাতে তুলে দিয়ে বলল, বাবু বাবু তামাক খান। আচ্ছা। রতন কিন্তু তক্ষুনি গেল না। নিঃশব্দে ক্ষণকাল দাঁড়িয়ে থেকে পরম গাম্ভীর্যের সঙ্গে বলল, বাবু এই রতন পরামানিক যে কবে মরবে তাই কেবল সে জানে না। তার ভূমিকার সঙ্গে আমাদের পরিচয় ছিল। রাজলক্ষ্মী হলে বলতো, জানলে লাভ ছিল, কিন্তু কি বলতে এসেছিস বল। আমি কিন্তু শুধু মুখ তুলে হাসলাম।
রতনের গাম্ভীর্যের পরিমাণ তাতে বিন্দু মাত্র কমল না। বলল, মাকে সেদিন বলেছিলাম কিনা, ছোট লোকের কথায় মজবেন না, তাদের চোখের জলে ভুলে 200 টাকা জলে দেবেন না। বলুন বলুন, বলেছিলাম কিনা? বলেছিলাম তো। আমি জানি সে বলেনি। এমন একটা সৎ অভিপ্রায় যে তার অন্তরে ছিল তা হয়তো বিচিত্র নয়, কিন্তু রাজলক্ষ্মীর সামনে প্রকাশ করে সে কথা বলা, এমনটা সে কেন? বোধহয় আমারও সাহস হতো না। বললাম, ব্যাপার কি রতন? ব্যাপার যা বরাবর জানি তাই। কিন্তু আমি যখন এখনো জানি নে, তখন একটু খুলেই বলো। রতন খুলেই বলল। সমস্ত শুনেই মনের মধ্যে যে কি হলো বলা কঠিন। কেবল মনে আছে এর নিষ্ঠুর কদর্যতা ও অপরিসীম বিভৎসতার ভারে সমস্ত চিত্ত একেবারে তিক্ত বিবশ হয়ে গেল। কি করে যে কি হলো, রতন সবিস্তারে তার ইতিবৃত্ত এখনো সংগ্রহ করে উঠতে পারেনি। কিন্তু যেটুকু সত্যি সে ছেঁকে বার করেছে তা এই যে নবীন মোড়ল সম্প্রতি জেল খাটছে এবং মালতী তার ভগ্নিপতি সেই বড়লোক ছোট ভাইকে শ্যাঙা করে দুজনে তার পিতৃগৃহে বাস করতে গঙ্গামাটিতে কাল ফিরে এসেছে। মালতীকে এক প্রকার সচক্ষে না দেখলে বোধহয় বিশ্বাস করাই কঠিন হতো যে রাজলক্ষ্মীর টাকাগুলোর যথার্থই এইভাবে সদ্গতি হয়েছে। সেই রাতে আমাকে খাওয়াতে বসে রাজলক্ষ্মী এ সংবাদ শুনল। শুনে কেবল আশ্চর্য হয়ে বলল, বলিস কি রতন, সত্যি নাকি? ছুরিটা সেদিন আচ্ছা তামাশা করলে তো। টাকাগুলো গেল, অবেলায় আমাকে নাইয়ে মারলে। ও কি, তোমার খাওয়া হয়ে গেল নাকি? তার চেয়ে খেতে না বসলেই তো হয়। এসব প্রশ্নের উত্তর দেবার কোনো দিনই আমি বৃথা চেষ্টা করি না। আজও চুপ করে রইলাম। তবে একটা বস্তু উপলব্ধি করলাম, আজ নানা কারণে আমার একেবারে খিদে ছিল না, প্রায় কিছুই খাইনি। তাই আজ সেটা তার দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু কিছুকাল থেকে যে আমার খাওয়া ধীরে ধীরে কমে আসছিল সে তার চোখে পড়েনি। আগে এ বিষয়ে তার নজর এত তীক্ষ্ণ ছিল যে এর লেশমাত্র কম বেশি নিয়ে তার আশঙ্কা ও অভিযোগের অবধি থাকত না। কিন্তু আজ যে কারণেই হোক, একজনের সেই সেন দৃষ্টি ঝাপসা হয়ে গেছে বলেই যে অপরের গভীর বেদনাকেও হা হুতাশের দ্বারা প্রকাশ্যে লাঞ্ছিত করে তুলব, সেও আমি নই। তাই উচ্ছ্বসিত দীর্ঘ নিঃশ্বাস চেপে নিয়ে নিরুত্তরে উঠে দাঁড়ালাম। আমার দিনগুলো একভাবেই আরম্ভ হয়, একভাবেই শেষ হয়। আনন্দ নেই, বৈচিত্র্য নেই, অথচ কোনো দুঃখ কষ্টের নালিশও নেই। শরীর মোটের ওপর ভালোই আছে। পরদিন প্রভাত হল, বেলা বাড়ল। যথারীতি স্নানাহার শেষ করে নিজের ঘরে গিয়ে বসলাম। সামনে সেই খোলা জানালা এবং তেমনি বাধাহীন উন্মুক্ত শুষ্ক মাঠ। পাঁজিতে আজ বোধহয় বিশেষ কোনো উপবাসের বিধি ছিল রাজলক্ষ্মীর, তাই আজ সেইটুকু সময় অপব্যয় করতে হলো না। যথাসময়ের কিছু আগেই সুনন্দার উদ্দেশ্যে বার হয়ে গেল। অভ্যেস মতো বোধহয় বহুক্ষণ তেমনি চেয়েছিলাম। হঠাৎ স্মরণ হল, কালকের অসমাপ্ত চিঠি দুটো আজ শেষ করে বেলা 3টের আগেই ডাকবাক্সে ফেলা চাই। অতএব আর মিথ্যে সময় নষ্ট না করে অবিলম্বে তাতেই নিযুক্ত হলাম। চিঠি দুখানা সম্পূর্ণ করে যখন পড়তে লাগলাম, তখন কোথায় যেন ব্যথা বাজতে লাগলো। কি যেন একটা না লিখলেই ভালো হতো, অথচ নিতান্তই সাধারণ লেখা। তার কোথায় যে ত্রুটি বারবার পড়েও ধরতে পারলাম না। একটা কথা আমার মনে আছে। অভয়ার পত্রে রোহিণী দাদাকে নমস্কার জানিয়ে শেষের দিকে লিখেছি, তোমাদের অনেকদিন খবর পাই নাই। তোমরা কেমন আছো, কেমন করে তোমাদের দিন কাটতেছে, কেবলমাত্র কল্পনা করা ছাড়া জানিবার চেষ্টা করি নাই। হয়তো সুখেই আছো, হয়তো নাই, কিন্তু তোমাদের জীবনযাত্রার এই দিকটাকে সেই যে একদিন ভগবানের হাতে ঠেলিয়া দিয়া স্বেচ্ছায় পর্দা টানিয়া দিয়াছিলাম,
আজও সে তেমনই ঝুলানো আছে। তাহাকে কোনোদিন তুলিবার ইচ্ছা পর্যন্ত করি নাই। তোমার সঙ্গে ঘনিষ্ঠতা আমার দীর্ঘকালের নয়, কিন্তু যে অত্যন্ত দুঃখের ভিতর দিয়া একদিন আমাদের পরিচয় আরম্ভ এবং আরেকদিন সমাপ্ত হয়, তাহাকে সময়ের মাপ দিয়া মাপিবার চেষ্টা আমরা কেউ করি নাই। যেদিন নিদারুণ রোগাক্রান্ত হই, সেদিন সেই আশ্রয়হীন সুদূর বিদেশে তুমি ছাড়া আমার যাইবার স্থান ছিল না। তখন একটি মুহূর্তের জন্য তুমি দ্বিধা করো নাই, সমস্ত হৃদয় দিয়া পীড়িতকে গ্রহণ করিয়াছিলে। অথচ তেমনি রোগে তেমনি সেবা করে আর কখনো যে কেউ আমাকে বাঁচায় নাই একথা বলি না, কিন্তু আজ অনেক দূরে বসিয়া দুজনের প্রভেদটাও অনুভব করিতেছি। দুজনের সেবার মধ্যে, নির্ভয়ের মধ্যে, অন্তরের অকপট শুভকামনার মধ্যে, তোমাদের নিবিড় স্নেহের মধ্যে গভীর ঐক্য রহিয়াছে। কিন্তু তোমার মধ্যে এমন একটি স্বার্থলেশহীন সুকোমল নির্লিপ্ততা, এমন অনির্বচনীয় বৈরাগ্য ছিল, যা কেবলমাত্র সেবা করিয়াই আপনাকে আপনি নিঃশেষ করেছে। আমার আরোগ্যের মধ্যে এতটুকু চিহ্ন রাখিতে একটি পাও কখনো বাড়ায় নাই। তোমার এই কথাটাই আজ বারংবার মনে পড়িতেছে। হয়তো অত্যন্ত স্নেহ আমার সহে না বলেই, হয়তোবা স্নেহের যে রূপ একদিন তোমার চোখে মুখে দেখিতে পাইয়াছি, তাহারই জন্য সমস্ত চিত্ত উন্মুখ হইয়া উঠিয়াছে। অথচ তোমাকে আর একবার মুখোমুখি না দেখা পর্যন্ত ঠিক করিয়া কিছুই বুঝিতে পারিতেছি না। সাহেবের চিঠিখানাও শেষ করে ফেললাম। এক সময় তিনি আমার সত্যি সত্যি বড় উপকার করেছিলেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ দিয়েছি। প্রার্থনা কিছুই করিনি, কিন্তু এই দীর্ঘকাল পরে হঠাৎ গায়ে পড়ে এমন ধন্যবাদ দেবার ঘটা দেখেও নিজের কাছেই নিজের লজ্জা করতে লাগলো। ঠিকানা লিখে খাম বন্ধ করতে গিয়ে দেখি সময় উত্তীর্ণ হয়ে গেছে। এত তাড়াতাড়ি করেও ডাকে দেওয়া গেল না, কিন্তু মন তাতে ক্ষুণ্ণ না হয়ে যেন স্বস্তি অনুভব করল। মনে হলো এ ভালোই হলো যে কাল আরেকবার পড়ে দেখা সময় মিলবে। রতন এসে জানালো, বাবু বাবু কুশারি গিন্নি এসেছেন। এবং প্রায় সঙ্গে সঙ্গেই তিনি এসে ঘরে প্রবেশ করলেন। আমি কিছু ব্যতিব্যস্ত হয়ে উঠলাম। বললাম, তিনি তো বাড়ি নেই, ফিরে আসতে বোধ করে সন্ধে হবে। তা জানি। এই বলে তিনি জানলার ওপর থেকে একটা আসন টেনে নিয়ে নিজেই মেঝের ওপর পেতে নিয়ে বসলেন। বললেন, কেবল সন্ধ্যা কেন, ফিরে আসতে তো প্রায় রাত হয়েই যায়। লোকের মুখে মুখে শুনেছিলাম ধনী গৃহিণী বলে ইনি অতি দাম্ভিক মানুষ, কারো বাড়ি বড় একটা যান না। এ বাড়ির সম্বন্ধেও তার ব্যবহার অনেকটা একই রকম। অন্তত এতদিন ঘনিষ্ঠতা করতে উৎসুক হননি। আগে মাত্র বার দুই এসেছেন। মনিব বাড়ি বলে একবার নিজেই এসেছিলেন এবং আরেকবার নিমন্ত্রণ রাখতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু কেন যে আজ অকস্মাৎ স্বেচ্ছায় এসে পড়লেন, এবং সেটাও বাড়িতে কেউ নেই জেনেও, আমি ভেবে পেলাম না। আসন গ্রহণ করে বললেন, আজকাল ছোট গিন্নির সঙ্গে তো একেবারে একাত্মা। না জেনে তিনি একটা ব্যথা স্থানেই আঘাত করলেন। তবুও ধীরে ধীরে বললাম, হ্যাঁ, প্রায় ওখানে যান বটে। প্রায় রোজ রোজ প্রত্যহ। কিন্তু ছোট গিন্নি কি কখনো আসে? একটি দিনও না। মানির মান রাখবে, সুনন্দা সে মেয়েই নয়। এই বলে তিনি আমার মুখের দিকে চাইলেন। আমি একজনের নিত্য যাওয়ার কথাই কেবল ভেবেছি, কিন্তু আরেকজনের আসার কথা মনেও করিনি। সুতরাং তার কথায় হঠাৎ যেন একটু ধাক্কা লাগলো, কিন্তু তার উত্তর আর কি দেব। শুধু মনে হলো এর আসার উদ্দেশ্যটা কিছু পরিষ্কার হয়েছে, এবং একবার এমনও মনে হলো যে মিথ্যা সংকোচ ও চক্ষুলজ্জা পরিত্যাগ করে বলি, আমি নিতান্তই নিরুপায়। অতএব এই অক্ষম ব্যক্তিটিকে শত্রুপক্ষের বিরুদ্ধে উত্তেজিত করে কোনো লাভ নেই। বললে কি হতো জানি না,
কিন্তু না বলার ফলে দেখলাম সমস্ত উত্তাপ ও উত্তেজনা তার চোখের পলকে প্রদীপ্ত হয়ে উঠল, এবং কবে কার কি ঘটেছিল এবং কি করে তা সম্ভবপর হয়েছিল তারই বিস্তৃত ব্যাখ্যায় তার শ্বশুরকুলের বছর দশকের ইতিহাস প্রায় রোজনামচার আকারে অনর্গল বকে যেতে লাগলেন। তার গোটা কয়েক কথার পরেই কেমন যেন বিমনা হয়ে পড়েছিলাম। কিন্তু হঠাৎ এক সময় আমার মনোযোগ আকৃষ্ট হল কুশারী গৃহিণীর কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তনে। একটু বিস্মিত হয়েই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তিনি ক্ষণকাল এক দৃষ্টে আমার মুখের দিকে চেয়ে রইলেন। তারপরে ধরা গলায় বলে উঠলেন, হবার আর কি বাকি রইল বাবু? শুনলাম কাল নাকি ঠাকুরপো হাটের মধ্যে নিজের হাতে বেগুন বেচতেছিলেন। কথাটা ঠিক বিশ্বাস হলো না, এবং মন ভালো থাকলে হয়তো হেসেই ফেলতাম। অধ্যাপক মানুষ তিনি, হঠাৎ বেগুনি বা পেলেন কোথায়, আর বেচতেই বা গেলেন কেন? ওই হতভাগীর জ্বালায় বাড়ির মধ্যেই নাকি গোটা কয়েক গাছে বেগুন ফলেছিল, তাই পাঠিয়ে দিয়েছিল হাটে বেচতে। এমন করে শত্রুতা করলে আমরা গাঁয়ে বাস করি কি করে? কিন্তু একে শত্রুতা করা বলছেন কেন? তারা তো আপনাদের কিছুর মধ্যেই নেই। অভাব হয়েছে, নিজের জিনিস বিক্রি করতে গেছেন, তাতে আপনার নালিশ কি? আমার জবাব শুনে কুশারী গৃহিণী বিউভালের মতো চেয়ে থেকে শেষে বললেন, এই বিচারই যদি করেন তাহলে আমার বলবার আর কিছু নেই। মনিবের কাছে নালিশ জানাবারও কিছু নেই। আমি উঠলাম। শেষের দিকে তার গলা একেবারে ধরে গেল দেখে ধীরে ধীরে বললাম, দেখুন, এর চেয়ে বরঞ্চ আপনার মনিব ঠাকুরনকে জানাবেন। তিনি হয়তো সকল কথা বুঝতেও পারবেন, আপনার উপকার করতেও পারবেন। আমার কথা শুনে তিনি মাথা নেড়ে বলে উঠলেন, আর আমি কাউকে বলতেও চাই নে, আমার উপকার করেও কারো কাজ নেই। এই বলে তিনি হঠাৎ আঁচলে চোখ মুছে ধরা গলায় বললেন, আগে আগে কর্তা বলতেন 2 মাস যাক আপনি ফিরে আসবে। তারপরে সাহস দিতেন, থাকো না আরো 1-2 মাস চেপে, সব শুধরে যাবে। কিন্তু এমনি করে মিথ্যে আশায় আশায় প্রায় বছর ঘুরে গেল। কিন্তু কাল যখন শুনলাম সে উঠোনের 2টো বেগুন পর্যন্ত বেচতে পেরেছে, তখন কারো কথায় আর আমার কোনো ভরসা নেই। হতভাগী সমস্ত সংসার ছাড়খাড় করে দেবে, কিন্তু ও বাড়িতে আর পা দেবে না। বাবু, মেয়ে মানুষে যে এমন শক্ত পাষাণ হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। কর্তা ওকে কোনোদিন চিনতে পারেননি, কিন্তু আমি চিনেছিলাম। প্রথম মেয়ের ওর তার নাম করে লুকিয়ে লুকিয়ে জিনিসপত্র পাঠাতাম। উনি বলতেন সুনন্দা জেনে শুনেই নেয়, কিন্তু অমন করলে তাদের চৈতন্য হবে না। আমিও ভাবতাম হবেও বা, কিন্তু একদিন সব ভুল ভেঙে গেল। কি করে সে জানতে পারে যতদিন যা কিছু দিয়েছি একটা লোকের মাথায় করে সমস্ত টান মেরে আমাদের উঠোনের মাঝখানে ফেলে দিয়ে গেল। তাতে কর্তার তবুও চৈতন্য হলো না, হলো আমার। এতক্ষণে আমি তার মনের কথাটা ঠিক বুঝতে পারলাম। সদয় কণ্ঠে বললাম, এখন আপনি কি করতে চান? আচ্ছা, তারা কি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বা কোনো প্রকার শত্রুতা করবার চেষ্টা করেন? কুশারী গৃহিণী আর এক দফা কেঁদে ফেলে কপালে করাঘাত করে বললেন, পোড়া কপাল, তাহলে তো একটা উপায় হতো। সে আমাদের এমন ত্যাগ করেছে যে কোনোদিন আর আমাদের চোখেও দেখেনি, নামও শোনেনি। এমনি কঠিন, এমনি পাষাণ মেয়ে। আমাদের দুজনকে সুনন্দা তার বাপ মায়ের বেশি ভালোবাসতো, কিন্তু যেদিন থেকে শুনেছে তার ভাসুরের বিষয় পাপের বিষয়, সেই দিন থেকে তার সমস্ত মন যেন একেবারে পাথর হয়ে গেছে। স্বামী পুত্র নিয়ে সে দিনের পর দিন শুকিয়ে মরবে, তবু এ করাক্রান্তি ছবে না। কিন্তু এত বড় সম্পত্তিকে আমরা ফেলে দিতে পারি বাবু? সে যেমন দয়া মায়াহীন
ছেলে পুলে নিয়ে না খেয়ে মরতেও পারে, কিন্তু আমরা তো তা পারি নে। এর কি জবাব দেব ভেবে পেলাম না, শুধু আস্তে আস্তে বললাম, আশ্চর্য মেয়ে মানুষ। বেলা পড়ে আসছিল। কুশারী গৃহিণী নীরবে কেবল ঘাড় নেড়ে সায় দিয়ে উঠে দাঁড়ালেন, কিন্তু হঠাৎ 2 হাত জোড় করে বলে ফেললেন, সত্যি বলছি বাবু, এদের মাঝে পড়ে আমার বুকখানা যেন পেটে যেতে চায়। কিন্তু শুনতে পাই আজকাল সে মার নাকি বড় বাধ্য, কোনো একটা উপায় হয় না। আমি যে আর সইতে পারি নে। আমি চুপ করে রইলাম। তিনিও আর কিছু বলতে পারলেন না। তেমনি অশ্রু মুছতে মুছতে নিঃশব্দে বার হয়ে গেলেন। মানুষের পরকালের চিন্তার মধ্যে নাকি পরের চিন্তার ঠাঁই নেই। না হলে আমার খাওয়া পড়ার চিন্তা রাজলক্ষ্মী পরিত্যাগ করতে পারে? এত বড় বিস্ময় সংসারে আর কি আছে? এই গঙ্গামাটিতে আমরা কতদিনই বা এসেছি। এই কটা দিনের মধ্যেই হঠাৎ সে কত দূরেই না সরে গেল। আমার খাবার কথা জিজ্ঞেস করতে আসে এখন বামুন ঠাকুর, আমাকে খাওয়াতে বসে রতন। একদিকে বেঁচেছি, সে দুর্লঙ্ঘ পীড়াপিড়ি আর নেই। রোগা শরীরে 11টার মধ্যে না খেলে এখন আর অসুখ করে না। এখন যেমন ইচ্ছা যখন ইচ্ছা খাই। শুধু রতনের পুনঃ পুনঃ উত্তেজনায় ও বামুন ঠাকুরের অকারণে নিজের রান্নাকে গাল পাড়ায় স্বল্পাহারের বড় সুযোগ পাই না। সে বেচারা ম্লান মুখে কেবলই মনে করতে থাকে তারই রান্নার দোষে আমার খাওয়া হলো না। কোনো মতে এদের সন্তুষ্ট করে বিছানায় গিয়ে বসি। সামনের সেই খোলা জানালা আর সেই ঊষর প্রান্তরের তীব্র তপ্ত হাওয়া। মধ্যাহ্নের দীর্ঘ দিনমান কেবলমাত্র এই ছায়াহীন শুষ্কতার প্রতি চেয়ে চেয়ে যখন আর কাটতে চাইত না, তখন একটা প্রশ্ন আমার সবচেয়ে বেশি মনে পড়ত। সে আমাদের সম্বন্ধের কথাটা। ভালো আমাকে সে আজও বাসে। ইহলোকে আমি তার একান্ত আপনার, কিন্তু লোকান্তরে তার কাছে আমি তত বড়ই পর। তার ধর্মজীবনের আমি যে সঙ্গী নই, সেখানে আমাকে দাবি করবার যে কোনো দলিল তার হাতে নেই। হিন্দু ঘরের মেয়ে হয়ে এ কথা সে ভোলেনি। এই পৃথিবীটাই শুধু নয়, এরও অতীত যে স্থানটা আছে, পাথেও তার শুধু আমাকে কেবল ভালোবেসে অর্জন করা যাবে না, এ সংশয় বোধহয় খুব বড় করেই তার মনে উঠেছে। সে থাকলো এই নিয়ে, আর আমার দিনগুলো কাটতে লাগলো এমনি করে। কর্মহীন উদ্দেশ্যহীন জীবনের দিন শুরু হয় শ্রান্তিতে, অবসান হয় অবসন্ন গ্লানিতে। নিজের আয়ুকালটাকে নিজের হাত দিয়ে প্রতিনিয়ত হত্যা করে চলা ছাড়া সংসারে আর যেন আমার কিছু করবার নেই। রতন এসে মাঝে মাঝে তামাক দিয়ে যায়, সময় হলে চা এনে দেয়, কিছু বলে না, কিন্তু মুখ দেখে তার বোধ হয় সে পর্যন্ত আমাকে যেন কৃপার চোখে দেখতে শুরু করেছে। কখনো বা হঠাৎ এসে বলে, বাবু বাবু জানলাটা বন্ধ করে দিন, আগুনের ঝলক আসছে। না থাক। মনে হয় কত লোকের গায়ে স্পর্শ এবং কত না অচেনা লোকের তপ্ত শ্বাসের আমি যেন ভাগ পাই। হয়তো আমার সেই ছেলেবেলার বন্ধু ইন্দ্রনাথ আজও বেঁচে আছে। এই উষ্ণ বায়ু হয়তো তাকে এইমাত্র ছুঁয়ে এলো। হয়তো সে আমারই মতো তার অনেক দিনের সুখ দুঃখের শিশু সঙ্গীটিকে স্মরণ করছে। আর আমাদের দুজনের সেই অন্নদা দিদি, ভাবতাম হয়তো এতদিনে তার সকল দুঃখের সমাপ্তি ঘটেছে। কখনো মনে হয় এই কোণেই তো বর্মা দেশ, বাতাসে তো বাধা নেই। কে বলবে সমুদ্র পার করে অভয়া স্পর্শটুকু সে আমার কাছে বয়ে আনছে না? অভয়াকে মনে পড়লে সহজে সে আমার মন ছেড়ে যেতে চাইত না। রোহিণীদা
এখন কাজে গিয়েছেন, আর তাদের ছোট্ট বাসাবাড়ির সদর দরজা বন্ধ করে দিয়ে ঘরের মেঝেতে বসে অভয়া তার সেলাই নিয়ে পড়েছে। দিনের বেলা আমারই মতো সে ঘুমোতে পারে না। এতদিনে হয়তো কোনো ছোট্ট শিশুর কাঁথা কিংবা ছোট বালিশের ওয়ার্ড কিংবা এমনি কিছু তার ক্ষুদ্র গৃহস্থালীর ক্ষুদ্র গৃহিণীপনা বুকের মাঝখানে গিয়ে যেন তীরের মতো বেঁধে। যুগ যুগান্তরের সঞ্চিত সংস্কার, যুগ যুগান্তরের ভালো মন্দ বিচারের অভিমান আমারও তো রক্তের মধ্যে প্রবাহমান। কেমন করে অকপটে তাকে দীর্ঘায়ু হও বলে আশীর্বাদ করি, কিন্তু মন যে শরমে সংকোচে একেবারে ছোট হয়ে আসতে চায়। সংসারের হাজার কাজে ব্যস্ত অভয়ার শান্ত প্রসন্ন মুখচ্ছবি আমি মনশ্চক্ষে দেখতে পাই। তারই পাশে নিষ্কলঙ্ক ঘুমন্ত বালক যেন সদ্য ফোটা পদ্মের মতো শোভায়, সম্পদে, গন্ধে, মধুতে টলটল করছে। এতখানি অমৃত বস্তুর জগতে কি সত্যিই প্রয়োজন ছিল না? অভয়াকে আমি চিনি। এতটুকুকে পেতে সে তার জীবনের কতখানি দিয়েছে তার কেউ না জানুক, আমি তো জানি। হৃদয়হীন বর্বরতায় কেবলমাত্র অশ্রদ্ধা ও উপহাসের দ্বারাই সংসারের সকল প্রশ্নের জবাব হয় না। ভোগ, অত্যন্ত মোটা রকমের লজ্জাকর দেহের ভোগ, তাই বটে। অভয়াকে ধিক্কার দেবার কথাই বটে। বাইরের তপ্ত বাতাসে চোখের তপ্ত অশ্রু আমার নিমেষে শুকত। বর্মা থেকে চলে আসার কথাটা মনে পড়ত। ঠিক সেই সময়টায় তখন রেঙ্গুনে মরণের ভয়ে ভাই বোনকে, ছেলে বাপ মাকেও ঠাঁই দিত না। মৃত্যু উৎসবের উদ্দাম মৃত্যুলীলা শহরময় চলেছে। তেমনি সময় যখন আমি মৃত্যুদূতের কাঁধে চড়ে তার গৃহে গিয়ে উপস্থিত হলাম, তখন নতুন পাতা ঘরকন্যার মোহ তো তাকে একটা মুহূর্ত দ্বিধায় ফেলেনি। সে কথা তো শুধু আমার লেখার এই কয়টা লাইন পড়েই বোঝা যাবে না, কিন্তু আমি তো জানি সে কি। আরো অনেক বেশি আমি জানি। আমি জানি কিছুই অভয়ার কাছে কঠিন নয়। মৃত্যু, সেও তার কাছে ছোটই। দেহের ক্ষুধা, যৌবনের পিপাসা, এই সব প্রাচীন ও মামুলি বলি দিয়ে সেই অভয়ার জবাব হয় না। পৃথিবীতে কেবলমাত্র বাইরের ঘটনাই পাশাপাশি লম্বা করে সাজিয়ে সব হৃদয়ের জল মাপা যায় না। কাজের জন্য পুরনো মনিবের কাছে দরখাস্ত করেছি। ভরসা আছে আবেদন নামঞ্জুর হবে না। সুতরাং আবার আমাদের সাক্ষাৎ ঘটবে। ইতিমধ্যে দুই তরফেই অনেক অঘটন ঘটেছে। কি জানি এদের রং ও চেহারা সেদিন মুখোমুখি কেমনতর দেখতে হবে। একা সমস্ত দিন প্রাণ যখন হাঁপিয়ে উঠত, তখন বেলা পড়লে একটুখানি বেড়াতে বার হতাম। দিন ৫-৭ থেকে তা এক প্রকার অভ্যেসে দাঁড়িয়েছিল। ধুলোময় যে পথটা দিয়ে একদিন আমরা গঙ্গামাটিতে এসেছিলাম, সেই পথ ধরে কোনো কোনো দিন অনেক দূর পর্যন্ত চলে যেতাম। অন্য মনে আজও তেমনি চলেছিলাম। হঠাৎ দেখতে পেলাম সামনে ধুলোর পাহাড় সৃষ্টি করে কে একজন ঘোড়া ছুটিয়ে আসছে। সভয়ে রাস্তা ছেড়ে নেমে দাঁড়ালাম। ঘোড়সাওয়ার কিছু দূর এগিয়ে গিয়ে ঘোড়া থামালো। ফিরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, আপনার নাম শ্রীকান্ত বাবু না? আমাকে চিনতে পারেন? নাম আমার তাই বটে, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। লোকটি ঘোড়া থেকে নামল। পরনে তার ছিন্ন ও মলিন সাহেবী পোশাক, মাথায় জরাজীর্ণ সোলার হ্যাট খুলে হাতে নিয়ে বলল, আমি সতীশ ভরদ্বাজ। 3rd ক্লাস থেকে প্রমোশন না পেয়ে সার্ভে স্কুলে পড়তে যাই। মনে পড়ে না? মনে পড়ল। খুশি হয়ে বললাম, হো হো, তাই বলো? তুমি আমাদের ব্যাঙ। তা এখানে সাহেব সেজে যাচ্ছ কোথায়? সাহেব কি আর সাধে সাজি ভাই? রেলওয়ে কনস্ট্রাকশনে সাব ওভারসিয়ারি চাকরি করি। পুলি তাড়াতেই জীবন যায়। হ্যাট কোট না থাকলে কি আর রক্ষা ছিল?
এতদিন তারাই আমাকে তাড়াতো। সোপলপুরে একটু বরাত সেরে ফিরছি, মাইলটাক দূরে আমার তাঁবু। সাঁইথিয়া থেকে যে নতুন লাইন বসছে তাতেই কাজ। যাবে আমার ওখানে? চা খেয়ে আসবে? আজ নয় ভাই, কোনোদিন সুযোগ হয় আসব। ব্যাং তখন অনেক কথা জিজ্ঞাসা করতে লাগলো। শরীর কেমন, কোথায় থাকি, এখানে কি সূত্রে আসা, ছেলে মেয়ে কয়টি, তারা কে কেমন আছে ইত্যাদি। জবাবে বললাম, শরীর ভালো নয়, থাকি গঙ্গামাটিতে। যে সূত্রে এখানে আসা তা অত্যন্ত গোলমেলে। ছেলে মেয়ে নেই, অতএব তারা কে কেমন আছে এ প্রশ্ন নিরর্থক। ব্যাং সাদা সিধা গোছের লোক। আমার উত্তরগুলো ঠিক বুঝতে না পারলেও অপরের ব্যাপার বুঝতেই হবে এরূপ দৃঢ় সংকল্প ব্যক্তি সে নয়। সে নিজের কথাই বলতে লাগলো। বুঝলে, জায়গাটা বেশ স্বাস্থ্যকর, তরি তরকারি মেলে, মাছ এবং দুধ চেষ্টা করলেই পাওয়া যায়। তবে লোকজন খুব একটা নেই, সঙ্গী সাথীর বড্ড অভাব। কিন্তু কষ্ট বিশেষ হয় না, কারণ সন্ধ্যার পরে একটু নেশা ভাঙ করলেই বেশ চলে যায়। সত্যি বলতে কি ভায়া, সাহেবরা হাজার হোক বাঙালির চেয়ে ঢের ভালো। টেম্পোরারি গোছের তারির শেড একটা খোলা হয়েছে। আমার নিজের তো একরকম পয়সা লাগে না বললেই হয়। সবই ভালো, কনস্ট্রাকশনে 2 পয়সা আছেও বটে। তুমি যদি বলো তো তোমার জন্য বড় সাহেবকে ধরে চাকরি একটা অনায়াসে করে দিতে পারি। এমনই সব তার সৌভাগ্যের ছোট বড় কাহিনী সে বলে যেতে লাগলো। ব্যাং তার বেতো ঘোড়ার মুখ ধরে অনেক দূর পর্যন্ত আমার সঙ্গে বকতে বকতে চলল। বারবার জিজ্ঞাসা করল, তা তুমি কবে নাগাদ আমার ক্যাম্পে পায়ের ধুলো দিতে পারবে? পোড়ামাটিতে প্রায় আমার কাজ থাকে। ফেরবার পথে একদিন তোমার গঙ্গামাটিতে নিশ্চয়ই গিয়ে উপস্থিত হব, দেখে নিও। সেদিন বাড়িতে ফিরতে আমার একটু রাত হলো। পাচক এসে জানালো আহার প্রস্তুত। হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে খেতে বসেছি। এমন সময় রাজলক্ষ্মীর কণ্ঠস্বর শোনা গেল। সে ঘরে ঢুকে চৌকাঠের কাছে বসে পড়ল। হাসি মুখে বলল, তুমি কিন্তু কিছুতেই অমত করতে পাবে না বলে রাখছি। না, আমার অমত নেই। বারে, কি তা না শুনেই? আবশ্যক মনে হয় বলো এক সময়। আমার উত্তরে রাজলক্ষ্মীর হাসি মুখ গম্ভীর হল। বলল, আচ্ছা। হঠাৎ তার দৃষ্টি পড়ল আমার থালার উপরে। বলল, ভাত খাচ্ছ যে বড়? তুমি জানো রাতে তোমার ভাত সহ্য হয় না। তুমি কি তোমার অসুখটা আমাকে সারাতে দেবে না ঠিক করেছ? ভাত আমার ভালোই সহ্য হচ্ছিল, কিন্তু সে কথা বলে লাভ নেই। রাজলক্ষ্মী তীক্ষ্ণ কণ্ঠে ডাক দিল, মহারাজ! পাচক দ্বারের কাছে আসতেই তাকে থালা দেখিয়ে ততোধিক তীব্র স্বরে বলল, কি এ? তোমাকে বোধহয় 1000 বার বলেছি ভাত বাবুকে কিছুতেই রাতে দেবে না। তোমাকে 1 মাসের মাইনে আমি জরিমানা করলুম। অবশ্য টাকার দিক দিয়ে জরিমানার কোনো অর্থ নেই, তা সকল চাকরেই জানে। কিন্তু তিরস্কারের দিক দিয়ে তার অর্থ আছে বই কি। মহারাজ রাগ করে বলল, ঘি নেই, আমি কি করব? নেই কেন তাই শুনি? 2-3 দিন জানিয়েছি আপনাকে যে ঘি পুড়িয়েছে, লোক পাঠান। আপনি না পাঠালে আমার দোষ কি? সংসার খরচের সাধারণ ঘি এখানেই পাওয়া যেত, কিন্তু আমার জন্য আসত সাঁইথিয়া নিকটবর্তী কি একটা গ্রাম থেকে। তা লোক পাঠিয়ে আনাতে হতো। কথাটা রাজলক্ষ্মীর অন্যমনস্ক কানে ঢোকেনি। না হয় তো সে ভুলেছে। জিজ্ঞাসা করল, কবে থেকে নেই মহারাজ? তা হবে 5-7 দিন। এই 5-7 দিন তাকে ভাত খাওয়াচ্ছ? রতন, রতন, আমিই যেন ভুলেছিলাম। কিন্তু তুই কি আনিয়ে দিতে পারতিস নে বাবা? এমনি করেই কি সবাই মিলে আমাকে জব্দ করতে হয়? রতন মনে মনে তার ঠাকুরানীর উপর খুশি ছিল না। দিনরাত বাড়ি ছেড়ে অন্যত্র থাকায় এবং বিশেষ করে আমার প্রতি ঔদাসীন্যে তার বিরক্তির একশেষ হয়েছিল। কর্তৃর অনুযোগের উত্তরে ভালো মানুষের মতো মুখ করে বলল, কি জানি মা, তুমি গেরাজ্জি করলে না দেখে ভাবলুম ভালো দামি ঘি বোধহয় আর চাই না।
নইলে 5-6 দিন ধরে রোগা মানুষকে আমি ভাত খেতে দিই? রাজলক্ষ্মীর বলার আর কিছুই ছিল না, তাই ভৃত্যের কাছে এত বড় খোঁচা খেয়েও সে কিছুক্ষণ নিরুত্তরে বসে থেকে ধীরে ধীরে উঠে গেল। রাতে বিছানায় শুয়ে অনেকক্ষণ পর্যন্ত ছটফট করে বোধহয় সেইমাত্র তন্দ্রা এসেছিল। রাজলক্ষ্মী দরজা ঠেলে ঘরে ঢুকল এবং আমার পায়ের কাছে এসে বহুক্ষণ পর্যন্ত নিঃশব্দে বসে থেকে ডাকল, তুমি কি ঘুমোলে? না। তোমাকে পাবার জন্য আমি যা করেছি তার অর্ধেক করলেও বোধহয় ভগবানকে এতদিনে পেতুম, কিন্তু তোমাকে পেলুম না। হতে পারে, মানুষকে পাওয়া আরো শক্ত। মানুষকে পাওয়া? যাই হোক, ভালোবাসাটাও তো একরকমের বাঁধন। বোধহয় এও তোমার সয় না, গায়ে লাগে। এ অভিযোগে জবাব নেই। এ অভিযোগ শাশ্বত ও সনাতন। আদিম মানব মানবী থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এ কলহের মীমাংসক কেউ নাই। এ বিবাদ যেদিন মিটবে, সংসারের সমস্ত রস, সমস্ত মাধুর্য সেদিন তিক্ত বিষ হয়ে উঠবে। তাই উত্তর দেবার চেষ্টা মাত্র না করে নীরব হয়ে রইলাম। কিন্তু আশ্চর্য এই যে উত্তরের জন্য রাজলক্ষ্মী পীড়াপিড়ি করল না। জীবনের এত বড় সর্বব্যাপী প্রশ্নটাকেও সে যেন এক নিমেষে ভুলে গেল। বলল, ন্যায়রত্ন ঠাকুর বলছিলেন একটা ব্রতের কথা, কিন্তু একটু কঠিন বলে সবাই নিতে পারে না, আর এত সুবিধাই বা কজনের ভাগ্যে জোটে। অসমাপ্ত প্রস্তাবের মাঝখানে চুপ করে রইলাম। সে বলতে লাগল, 3 দিন একরকম উপোস করেই থাকতে হয়। সুনন্দারও ভারী ইচ্ছে, দুজনের একসঙ্গেই তাহলে হয়ে যায়, কিন্তু তোমার মত না হলে তো আর। আমার মত না হলে কি হবে? তাহলে আর হবে না। তবে এ মতলব ত্যাগ করো। আমার মত নেই। যাও, তামাশা করতে হবে না। তামাশা নয়, সত্যি আমার মত নেই। আমি নিষেধ করছি। কথা শুনে রাজলক্ষ্মীর মুখ মেঘাচ্ছন্ন হয়ে উঠল। কিন্তু আমরা যে সমস্ত স্থির করে ফেলেছি, জিনিসপত্র কিনতে লোক গেছে, কাল হবিষ্যি করে পরশু থেকে যে। বাহ, এখন বারণ করলে হবে কেন? সুনন্দার কাছে আমি মুখ দেখাবো কি করে? ছোট ঠাকুর, বাহ, এ কেবল তোমার চালাকি, আমাকে মিছি মিছি রাগাবার জন্যে। না, সে হবে না। তুমি বলো তোমার মত আছে। আছে, কিন্তু তুমি কোনো দিনই তো আমার মতামতের অপেক্ষা করো না লক্ষ্মী। আজই বা হঠাৎ কেন তামাশা করতে এলে? আমার আদেশ মানতে হবে, এ দাবি তো আমি কোনোদিন তোমার কাছে করিনি। রাজলক্ষ্মী আমার পায়ের উপর হাত রেখে বলল, আর কখনো হবে না। এইবারটি শুধু প্রসন্ন মনে আমাকে হুকুম দাও। আচ্ছা, কিন্তু ভোরেই তোমাকে হয়তো যেতে হবে। আর রাত করো না, শুতে যাও। রাজলক্ষ্মী গেল না। আস্তে আস্তে আমার পায়ের উপর হাত বুলিয়ে দিতে লাগলো। যতক্ষণ না ঘুমিয়ে পড়লাম, ঘুরে ফিরে বারবার কেবলই মনে হতে লাগলো সে স্নেহস্পর্শ আর নেই। সেও তো বেশি দিনের কথা নয়। আর রেলওয়ে স্টেশন থেকে আমাকে যেদিন সে কুড়িয়ে বাড়ি এনেছিল, সেদিন এমনি করেই পায়ে হাত বুলিয়ে আমাকে সে ঘুম পাড়াতে ভালোবাসত, ঠিক এমনই নীরবে। কিন্তু মনে হতো তার 10 আঙুল যেন 10 ইন্দ্রিয়ের সমস্ত ব্যাকুলতা দিয়ে নারী হৃদয়ে যা কিছু আছে সমস্ত নিঃশেষ করে আমার এই পা দুটোর উপর উজাড় করে দিচ্ছে। অথচ এ আমি চাইনি। এ নিয়ে যে কেমন করে কি করব সেও ভেবে পাইনি। বানের জলের মতো আসার দিনেও আমার মতো আসতে চায়নি, হয়তো যাবার দিনেও তেমনই মুখ তুলে চাইবে না। চোখ দিয়ে আমার সহজে জল পড়ে না। ভালোবাসার কাঙাল বৃত্তি করতেও আমি পারি না। জগতে কিছুই নেই, কারো কাছে কিচ্ছু পাইনি। দাও দাও বলে হাত বাড়িয়ে থাকতে আমার লজ্জা করে। বইয়ে পড়েছি এই নিয়ে কত বিরোধ, কত জ্বালা, মান অভিমানের কতই না উন্মত্ত আক্ষেপ, স্নেহের সুধা গরল হয়ে ওঠার কত না বিক্ষুব্ধ কাহিনী। এ সকল মিথ্যা নয় জানি,
কিন্তু আমার মনের মধ্যে যে বৈরাগী আধো ঘুমে আচ্ছন্ন হয়েছিল, হঠাৎ চমক ভেঙে সে বলতে লাগলো, ছি ছি ছি। বহুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছি মনে করে রাজলক্ষ্মী যখন সাবধানে ধীরে ধীরে উঠে গেল, তখন জানতেও পারল না যে নিদ্রাবিহীন নিমিলিত চোখের কোণ দিয়ে আমার চোখের জল ঝরে পড়ছে। অশ্রু পড়তেই লাগলো, কিন্তু আজকের আয়ত্তাতীত ধন একদিন আমারই ছিল বলে ব্যর্থ হাহাকারে অশান্তি সৃষ্টি করে তুলতে আর কোনো ইচ্ছাই হলো না। শ্রীকান্ত কি সত্যিই মত দিল? রাজলক্ষ্মী কি নিজের সংকল্প থেকে সরে আসবে? আজও কি শ্রীকান্তর হ্যাঁ নায়ের ওপর আদৌ রাজলক্ষ্মী নির্ভরশীল, নাকি এবার এই সম্পর্কের অবসানের সময় উপস্থিত? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 18। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, রাজলক্ষ্মী অমৃতা রয়, রতন সুদীপ্ত ঘোষ, মালতী পায়েল ঘোষ, গিন্নি কেয়া মুখার্জি, বৃদ্ধ জয় মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।